শুধুমাত্র মার খাওয়ার জন্য এদেশে জন্মায় নাই। এই কাপুরুষ তারেক রহমানকে আমরা ভয় করি না। যাদেরকে আপনারা বলেন গুপ্ত গুপ্ত, তাদের জন্য আজ আপনারা মুক্ত। হ্যাঁ, গুপ্ত থাকতে হেরম লাগে, হেরমওয়ালারাই গুপ্ত থাকতে পারে, যে কোনো লোক গুপ্ত থাকতে পারে না। দেখেন না, বাংলাদেশের সমস্ত গোয়েন্দা খুঁজা বাই করতে পারে নাই, পার্শ্ববর্তী দেশ থেকেও ভাই পুরো গোয়েন্দা বিভাগ খুঁজা বাই করতে পারে নাই। কিভাবে যে 5ই আগস্ট হয়ে গেল কেউ টেরও পায় নাই, দুপুরের খাওয়া রেডি খাইতে পারে নাই, চলে যাইতে হয়েছে দিল্লি। তার মানে কি জানেন, গুপ্ত থাকার মধ্যে একটা হেরম আছে, হেরমওয়ালারাই গুপ্ত থাকতে পারে। মোসাদ্দেক, তুমি ভয় পাবে না, আমরা আছি তোমার সাথে। পুরো বাংলাদেশের ছাত্র জনতা আছে। শিরদাঁড়া উঁচু রেখেছিল বিগত সময়ে, সবসময় উঁচু রাখবা। যে বহিরাগত সন্ত্রাসীদেরকে নিয়ে এসে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এবং পুলিশ সহ খুনি হাসিনার পেটো বাহিনী নিয়ে এসে আমাদেরকে হামলা করেছিল, আমাদের ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করেছিল, তার প্রতিচ্ছবি আজকে আমরা শাহবাগ থানায় দেখতে পেয়েছি। ওখানে যাবে তারা জ্ঞানের চর্চার জন্য, ওখানে যাবে কেন তারা রক্ত ঝরানোর জন্য। এই রক্ত যারই জড়ুক, সে তো আমারই সন্তান। আমি দেখতে চাই না যে ও কোন দলের। যারই রক্ত জ্বলবে এটা দুঃখজনক। মা বাবা কাউকে রক্ত ঝরানোর জন্য ওখানে মানুষ হওয়ার জন্য পাঠিয়েছে। গত 2 দিন ধরে ছাত্র দল এবং ছাত্র শিবিরের ভিতরে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একের পর এক সংঘর্ষ ঘটেই যাচ্ছে। এটা শুরু হয়েছে চট্টগ্রাম সরকারি সিটি কলেজ থেকে, আর এর ঢেউ ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে। আমি বলেছিলাম গত 2 দিন আগে একটি ভিডিওতে যে অল্প 2-3 দিনের ভিতরে সারা দেশের ক্যাম্পাসগুলোতে ছাত্রদল ছাত্র শিবিরের উপরে হামলা করবে এবং একযোগে হামলা করবে। ক্যাম্পাসগুলোতে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে এবং এটার মাধ্যমে ছাত্র শিবিরকে তারা এখান থেকে হটিয়ে নিজেরা ওই ক্যাম্পাস দখলে নেবার একটা পাঁয়তারা শুরু করেছে। আবারও উত্তপ্ত পুরো দেশ। সেই শেখ হাসিনার আমলে একসময় উত্তপ্ত ছিল। দল ছিল ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্রলীগ। ছাত্রলীগের বিরুদ্ধে যুদ্ধ করত ছাত্রদল এবং ছাত্র শিবির মিলেমিশে। হ্যাঁ, এখন আবার ঠিক উল্টো হয়ে গেছে ঘটনাটা। ছাত্র শিবির আর ছাত্র দলের মধ্যে তুমুল আকারে যুদ্ধ চলতেছে। আগে যে ছাত্রলীগ ছিল, এখন সেই ছাত্রলীগ মিলেমিশে একাকার হয়ে গেছে। কোন দলের মধ্যে মিলেমিশে গেছে এটা হয়তো আপনারা খুব ভালো করে জানেন। তো এই যে একাকার হওয়ার পরে এখন 2টা দলের মধ্যে তুমুল আকারে যুদ্ধ চলতেছে। একটা হলো ছাত্র দল আর একটা হলো ছাত্র শিবির। গত 2 দিন ধরে পুরো দেশ যেন উত্তেজনায় ভরপুর। যেমন গতকাল এবি জুবায়ের এবং মোসাদ্দেককে গণপিটুনি দিয়েছে ছাত্র দলের নেতাকর্মীরা। আর এরপর থেকেই যেন নতুন করে আবার আলোড়ন সৃষ্টি হয়েছে। দর্শক, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তার ভাষ্য অনুযায়ী তিনি বোঝানোর চেষ্টা করছে, কোন দলের ছাত্ররা মাইর খাক, কোন দলের কর্মীরা মাইর খাক, এটা আমি চাই না। সে আমার দলের কর্মী হোক বা অন্য দলের কর্মী হোক, আমি চাই না যে তারা রক্তপাত করুক। কারণ প্রত্যেকটি মা বাবা তার সন্তানকে লেখাপড়া করার জন্য ভার্সিটিতে পাঠিয়েছে, এই রক্তপাত করার জন্য নয়। কথাটা কিন্তু ভাই ভাল লাগছে আমার কাছে। কিন্তু এখন বর্তমানে আরেকটা বিষয় নিয়ে বর্তমান সরকার জনাব তারেক রহমান বিরোধী দলীয় নেতাকর্মীদের গুপ্ত গুপ্ত বলে উস্কিয়ে দিয়েছে। তারপর থেকে কিন্তু এই গুপ্ত শব্দ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ঢাকার ক্যাম্পাসগুলোতে ওয়ালের সাথে গুপ্ত শব্দ লিখতেছে। অনেকে যদিও ভার্সিটিতে লেখাপড়া করে, কিন্তু গুপ্ত লিখতেই অনেকে ভুল করতেছে। বোঝাই যায় তাদের মেধা কতটুকু, বোঝাই যায় তারা কোন লেভেলের ছাত্র। তারা নেতা হইতে পারছে কিন্তু ছাত্র হইতে পারে নাই। বোঝেন নাই ঘটনা? তো যাই হোক দর্শক, এই নিয়ে এখন সোশ্যাল মিডিয়া তোলপাড় সৃষ্টি হয়েছে। যাবতীয় বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে অনেক ধারণা পাবেন আজকের এই এপিসোডটি দেখলে। তাই সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল। তো চলুন তাহলে কথা কেন, মূল ভিডিও শুরু করি। সংসদের ঠান্ডার মধ্যে বৈশা সরকারি দল আর বিরোধী দল একে অপরের পিঠ চুলকাইতেছে। হ্যাঁ, পিঠ চুলকাইতেছে। বিরোধী দল সরকারের প্রশংসা করতেছে, আবার সরকারি দল বিরোধী দলের নেতার প্রশংসা করতেছে। ডাক্তার শফিকুর রহমান স্যার নাকি একটা ইতিহাস রচনা করছে, ভদ্র মার্জিত সব অ্যাঙ্গেলেই উনি A1, এরকম প্রশংসায় ভাষায় দিছে। 2 পক্ষ মিলামিশা আগামী দিনগুলা কি করা যায় এটা নিয়ে চিন্তা ভাবনায় বৈশা গেছে। জুলাই সনদ, গণভোট এসব আলাপ থেমে গেছে। আলাপ চলে আসছে গুপ্ত গুপ্ত। হ্যাঁ ভাই, অনেক প্রবলেম দেশে। দেখেন, একজন কৃষককে দেখলাম তেল নিতে গেছিল, বেচারা রৌদ্রের তাপে ওইখানেই শেষ হয়ে গেছে। এরকম আরো অনেক মৃত্যুর খবর শুনছি। এর মধ্যে দেখলাম একজন মহিলা কর্মকর্তা, সরকারি কর্মকর্তা একজন পুরুষকে থাপড়াইতেছে। কি করবে, ওনারও মাথা গরম হয়ে গেছে রোদের তাপে। এই যে একটা দূর অবস্থার চারিদিকে, কিন্তু সংসদে ওনারা কি বলে, তেলের কোনো অভাব নাই, জ্বালানির অভাব নাই এবং কারেন্টেরও অভাব নাই। কারেন্টের অভাব থাকলেও গ্রামগঞ্জে আছে।
এখন থেকে নাকি শহরও দেওয়ার চেষ্টা করবে। কোন শহরে দিবেন? আমার শহরে দিতে পারবেন? দিয়া দেখান তো। পারবেন না, পারবেন না। আমার এখানে কারেন্ট যায় না ভাই, যাবেও না, আমার মনে হয় যাবে না। কারণ কি জানেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর এলাকার বসবাস করি। হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রীর মহল্লার লোক আমি। আমার এখানে কারেন্ট যাইতে আমি দেখি নাই। এই যে কারেন্ট নিয়ে এত চারিদিকে আলোচনা, আমার এখানে আজ পর্যন্ত মানে গত 1-1.5-2 মাসের মধ্যে আমি 1 মিনিটের জন্য কারেন্ট যাইতে দেখি নাই। আগামীতে যাবে কিনা জানি না, মনে হয় যাবে না। এই বৈষম্য কেন? কারণ কি? গ্রামে 17-18 ঘন্টা কারেন্ট থাকে না, আর এখানে 1 মিনিটের জন্য কারেন্ট যায় না। এই বৈষম্য কেন? এ কোন বাংলাদেশ? এই বাংলাদেশ চাই না ভাই। হ্যাঁ ভাই, এই বাংলাদেশ চাই না। যতক্ষণ পর্যন্ত গুলশান, ধানমন্ডি, বনানী এলাকার কারেন্ট না যাবে, ততক্ষণ পর্যন্ত ভাই কারেন্টের মর্ম কেউ বুঝবে না। গরিবের উপর দিয়ে কি যাইতেছে না যাইতেছে এগুলো কিচ্ছু যায় আসে না। তাদের উপরে যখন পড়বে তখন দেখবেন এটা খুব সিরিয়াসলি নিবে। এই সংসদের নেতারা খুব সিরিয়াসলি আলোচনা করবে। এখন তো বলে না কারেন্টের কোনো প্রবলেম নাই, তেলের কোনো প্রবলেম নাই, কিন্তু বাস্তবে আমরা যেটা দেখতেছি ওইটার সাথে কি মিলে না। কিন্তু এইসব আলোচনা ধামা চাপা দেবার জন্যই কি এই গুপ্তকে সামনে নিয়ে আসছে। কেন গুপ্ত বলেন? গুপ্তচর বলতো না, মানে যারা গোয়েন্দা তাদেরকে গুপ্তচর বলা হয়। এটা একটা সম্মানের ব্যাপার। আর গুপ্ত বললে আমি জানি না শিবির কেন খেপতেছে। খেপা তো উচিত না, একদম চুপ থাকা উচিত ছিল, কোনো রিয়াকশন দেওয়াই ঠিক হয় নাই। ভাই ব্রাদার, গুপ্ত কেন হইতে হয়? যেমন আমাদের স্বাধীনতার যুদ্ধের সময় যারা মুক্তি বাহিনী ছিল, যারা গেরিলা যুদ্ধ করতো, তারা তো গুপ্ত থেকেই গেরিলা যুদ্ধ করতো, তাই না? গুপ্ত থাকার মানে কি? গোপন হয়ে যাওয়া, চোখের আড়াল হয়ে যাওয়া। হ্যাঁ, শত্রুর চোখের আড়াল হয়ে যাওয়া মানে গুপ্ত থাকা। দেখেন গত সরকারের আমলে শিবিরের কাউরে পাইলি তো ভাই ধরে নিয়ে যেত, তাই না? এটা আপনারা দেখছেন। জামাতের এবং বিএনপি থেকে যারা ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলতো, ভারতের বিরুদ্ধে যারা কথা বলতো, তাদেরকেও তো উঠায় নিয়ে যাইতো। যেমন ইলিয়াস আলী, উনি ভারতের বিরুদ্ধে কথা বলছিল। উনি বলছিল এই যে ট্রানজিট দেওয়া হইলো, এই ট্রানজিট দিয়া যখন মালামাল যাবে ভারতে, তখন যে এর ভিতর দিয়া গোলা বারুদ যাবে না, কি গ্যারান্টি আছে? এরকম অনেক প্রশ্ন উনি সামনে তুলে আনছিল। তার 2 দিন পরই তো ওনাকে গুম করা হইলো। কি ভয়াবহ একটা ব্যাপার, যার জন্য অনেকে গুপ্ত হয়ে গেছিল। এটা সত্য। এই যে গুপ্ত বলে না, যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছে না গুপ্ত, সত্যি কথা বলছে, চরম সত্যি কথা তো এটা। গুপ্ত না হলে তো মাইরা ফেলাইতো। একদিনের ঘটনা বলি, আজ থেকে 7-8 বছর আগের ঘটনা। আমার ছেলেটা আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়ি রাখছে, বুঝছেন? হঠাৎ একদিন দেখি বাসায় ঢুকতেছে, তার দাড়ি নাই। আমার মেয়েরা হাসতেছে, আমিও মনে মনে হাসতেছি, এ কি করলো, দাড়ি ফালাই দিল কেন? আমি বললাম কি হইলো, কারণ কি? দাড়িটা তো ভালোই লাগতেছিল। কাকু জানো না, এই চেকপোস্টে আমাকে প্রায় 20 মিনিট আটকায় রাখছে। কাঁধের মধ্যে ব্যাগ ছিল, সমস্ত কিছু চেক করছে। ছাত্র শিবির সন্দেহ করছে, তাকে জিজ্ঞেস করছে শিবিরের সাথে কোনো সম্পর্ক আছে কিনা। অনেক রকম প্রশ্ন করার পর যখন শুনছে যে সিনেমার ডাইরেক্টরের ছেলে, তখন ওদের মাথার মধ্যে ঢুকছে, ও সিনেমার ডাইরেক্টরের ছেলে, তাহলে তো হিরো হইতে চাবে, ও কেন শিবির হইতে চাইবে। ছাইরা দিছে। ও বাসায় আসার আগে সেলুনে চলে গেছে, যে পুরা দাড়ি কামায়া ফেলাইছে। বাসার মধ্যে কিছু ইসলামিক বই ছিল তার, এগুলা সরাইয়া ফেলাইছে। ভয় পাইছে, ভয়। এই ভয় কার মধ্যে নাই? মৃত্যুর ভয় কার মধ্যে নাই? ভাই আমারে ধইরা নিয়ে যাবে, লাঠি দিয়া বাইরাবেন, মাথার মধ্যে গামছা দিয়া পানি ঢালবেন সারা রাত, আমার এইভাবে ঝুলাইয়া রাখবেন দড়ি দিয়া বাইন্দা, আমি এই অত্যাচার সহ্য করুম। এই অত্যাচার থেকে বাঁচার জন্য ওরা গুপ্ত হয়ে গেছিল। আর গুপ্ত হওয়াতে কি হয়েছিল? গুপ্ত হওয়াতেই কিন্তু 5ই আগস্টে সবাই মুক্ত হইতে পারছেন, কেউ মুক্ত হইতে পারতেন না। এই গুপ্ত বাহিনী ছাত্রলীগের সাথে মিলামিশা গেছিল। অনেকের ব্যাকগ্রাউন্ড পাবেন ছাত্রলীগ, এর জন্যই কিন্তু গুপ্ত বলা হচ্ছে যে ওরা ছাত্রলীগ ছিল, 5ই আগস্টের পর ওরা এখন ছাত্র শিবির হয়ে গেছে। ভাই হবে না কেন? গোপন থাকতে হবে। জীবনের মায়া আছে না? কে চায় নিজের জীবন দিতে? চাচা আপনা জান বাঁচা বলে না, চাচা আপনা জান বাঁচা, জান তো বাঁচাইতে হবে। আর ওই জান বাঁচাই তো তারা আন্দোলন চালায় গেছে। ভাই ব্রাদার, এই যে জামাত ইসলাম, এদের জন্মের পর থেকে এই পর্যন্ত 4 থেকে 5 বার নিষিদ্ধ হয়েছে। শেখ হাসিনা যাওয়ার 3-4 দিন আগেও নিষিদ্ধ কইরা গেছে। আর শিবিরের প্রতি কি ব্যবহার করতো আগের সরকার, এটা তো আপনারা জানেন। তারা গুপ্ত হয়েছিল ওই জন্য। এটা একটা সম্মানের ব্যাপার। এটা বললে কেন খেপবেন? কেন আপনারা বলেন না আমি কে তুমি কে, গুপ্ত গুপ্ত, এটা বলেন না কেন? যেভাবে শেখ হাসিনা রাজাকারের নাতিপুতি বলছিল, তখন আপনারা বলছিলেন না আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। ঠিক তেমনি করে বলেন আমি কে তুমি কে, গুপ্ত গুপ্ত। গুপ্ত একটা সম্মানের ব্যাপার। এখন দেখেন এই গুপ্ত নিয়ে এমন জায়গায় পৌঁছে গেছে, 2টা দল কিন্তু, হ্যাঁ ভাই 2টা দল এই সোশ্যাল মিডিয়ার মধ্যে ঝড় তুলে দিছে। এই এরে আঘাত করতেছে, এই এরে আঘাত করতেছে। আঘাতের পর্যায়ে এমন জায়গায় চলে গেছে যেটাকে নোংরামিও বলতে পারেন। হ্যাঁ, নোংরামিও বলতে পারেন। অনেক কিছু নোংরামি হচ্ছে যেটা মেনে নেওয়া যায় না। কিন্তু আমার যে বয়স, ওই বয়স থেকে যেটা আমি ভাবতেছি যে এটা মেনে নেওয়া যায় না, কিন্তু পোলাপান তো ভাই অন্যরকম। দেখেন না ওই যে মিলন সাহেব, শিক্ষামন্ত্রী মিলন সাহেব কি জানি একটা কথা বলছিল, ওইটা নিয়ে কিভাবে ভাইরাল হয়েছে। লেখাপড়া করতে হবে, নকল করা চলবে না, আমি বলতে পারলাম না। এই কথাগুলাই ছাত্ররা বইলা সোশ্যাল মিডিয়া ভৈরা ফেলাইছে, ট্রল করতেছে, হাসি তামাশা করতেছে। কেন করতেছে? এটা ছাত্রদের দোষ না ভাই। এই যে আমাদের মিডিয়া আছে না, একটা ভিউ ব্যবসা। মিডিয়া যায় ওদেরকে এমন একটা প্রশ্ন করে যে প্রশ্নের উত্তরটাই ওরকম হয়, প্রশ্নটাকে কেটে ফেলে, উত্তরটা আপনাদের সামনে দেখায় ওইটাকে ভাইরাল করে। কি করবেন বলেন? ছাত্ররা তো আর ওই চ্যানেলগুলোর ভিতরে যায় ইন্টারভিউ দিয়ে আসে নাই, ওরাই আসছে ছাত্রদের কাছে। ওরা চায় এমন প্রশ্ন করে যেন ছাত্ররা উল্টাপাল্টা জবাব দেয়। বুঝছেন ব্যাপারটা?
ধরেন আমি একজন সাংবাদিক, আমি একজন ছাত্রকে জিজ্ঞেস করতেছি, এই শিক্ষামন্ত্রী তো বলছে যদি তোমরা নকল করো কান ধরে বের করে দিবে। এই যে আমি বললাম কান ধরে বের করে দিবে, এটা কিন্তু আমি যুক্ত করলাম ওকে খেপাইবার জন্য। ও এখন খেপা গিয়া মনে মনে খেপা যাইতো আমার কান ধরবে, আমার বাবি তো আমার কান ধরে না, ওই শিক্ষামন্ত্রী কেন আমার কান ধরবে, যার জন্য ওরকম উল্টা পাল্টা উত্তর দেয়। আর সেগুলাই ভিউ ব্যবসা হচ্ছে, এইভাবেই পচানো হচ্ছে। কিছু করার নাই, যুগটাই তো অন্যরকম, যার জন্য গুপ্ত নিয়ে এত কথাবার্তা। ওরা গুপ্ত থাকার কারণেই তো সবাই মুক্ত হইতে পারছেন। সবাই আজকে আমরা যারা আছি, যারা বড় বড় কথা বলতেছি, যারা এই নির্বাচন করে সংসদে চলে গেছি, এই যে 300 এমপি আছে, মন্ত্রী আছে, সবাই মুক্ত হয়েছেন কি কারণে, কিভাবে? এই 5ই আগস্টে এই গুপ্তরাই আপনাদেরকে মুক্ত করছে, এটা মাথায় রাখতে হবে। আর প্রথম দিকে যে একটু ইঙ্গিত দিলাম, ঠান্ডার মধ্যে বৈশা ওনারা কিন্তু মিল মহব্বতের মধ্যে আছে, একজন আরেকজনের পিঠ চুলকাইতেছে, মজায় সময় কাটাইতেছে। আর আপনারা এই রোদ্রের মধ্যে, তাপটা কি রে ভাই, ওর মধ্যে নিজেরা নিজেরা মারামারি করতেছেন। ওনারা এসিতে, আপনারা রোদ্রের মধ্যে। ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। আসলে হয়েছে কি ভাই, চরম সত্যি কথাটা বইলা বিদায় নিতেছি। দেখেন, যে সরকারই আসে সে কিন্তু তার লোকজন সব জায়গায় সেট করে। এই যে 18 মাসের জন্য যে সরকার আসছিল তারা একই কাজ করছে, এর আগে যারা ছিল তারা একই কাজ করছে, এর আগে যারা ছিল তারাও একই কাজ করছে, এখনো একই কাজ করতেছে। কিন্তু সব জায়গায় লোকজন দেওয়ার পরও একটা জায়গা খালি, সেটা সবচেয়ে ভয়াবহ জায়গা। ওইখান থেকেই আন্দোলনের জন্ম হয়, ওইখান থেকেই তো বলে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। ওই জায়গাটা দখল করতে হবে। ওই জায়গাটা এখনো ছাত্র শিবির বলেন বা জামাত বলেন, অথবা যারা জুলাই বিপ্লবের সাথে জড়িত ছিল, আমি বলতে চাচ্ছি আমাদের শিক্ষাঙ্গনের কথা। এই শিক্ষাঙ্গনগুলা কিন্তু ওনাদের হাতে নাই, এই শিক্ষাঙ্গনগুলা কিন্তু চলে গেছে শিবিরের হাতে। ডাকসু নির্বাচন থেকে শুরু হয়েছে, তারপরে 5টা বিশ্ববিদ্যালয় ওনাদের হাতে চলে গেছে। এই জায়গাটাই ভয়। যদি কোনো আন্দোলনের ডাক দেয় তাহলে তো প্রথম আন্দোলনটা কই থেকে শুরু হয়? ওই বিশ্ববিদ্যালয় থেকে। ওই ছাত্ররাই প্রথম শুরু করে। হ্যাঁ ভাই, অতীতের দিকে তাকান, যত আন্দোলন হয়েছে, আপনি ভাষা আন্দোলন থেকে নিয়ে এই 5ই আগস্টের আন্দোলন পর্যন্ত এবং এরশাদ আমলও ওই ছাত্ররাই আন্দোলন করছে। তারাই শুরু করলে দেশের মজলুম মানুষরা তাদের পিছনে দাঁড়ায়া যায়। এই জায়গাটায় ভয়, এই ভয়ের কারণেই ওই জায়গাটা দখল করতে হবে। আগামীতে আরো এটা বাড়বে, কিন্তু দেখবেন এই দুই দলের, মানে ছাত্র দল ভার্সেস এই ছাত্র শিবির, এদের গন্ডগোল আরো বাড়বে এবং হতাহত হইতে পারে। কোনো গ্যারান্টি নাই ভাই, কোনো গ্যারান্টি নাই। কারণ কি জানেন, এরকম জিনিসপত্র নিয়ে রাস্তায় নেমে গেছে, অথচ গ্রেপ্তার হয়েছে, গ্রেপ্তার হয় নাই। গ্রেপ্তার যেহেতু হয় নাই, গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা বাড়তে থাকবে। হ্যাঁ, বাড়তে থাকবে, কেউ থামাইতে পারবেন না। কারণ এখন দখল নিতে হবে, সমস্ত বিশ্ববিদ্যালয় দখল নিতে হবে, পাহারায় রাখতে হবে। কোনো আন্দোলন যেন ওইখান থেকে না হইতে পারে, ওইটা ঠেকাইতে হবে। এটা মাথায় রাখেন। রাজনীতিবিদরা মনে করে কি জানেন, সেই 30 দশক 60 দশকের জনগণ এখনো আছে। না ভাই, সেই জনগণ নাই, সেই চতুর জনগণ নাই। জনগণ এখন রাজনীতি বুঝে। আপনাদের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা চরিত্র ওদের মুখস্থ। কে কোন কথা বলতেছেন, কে কোন কথা উল্টাইতেছেন, সব তাদের মুখস্থ। কাউরি বোকা বানাইতে পারবেন না। মানুষ শুধু অপেক্ষায় আছে। হ্যাঁ ভাই, অপেক্ষায় আছে। কতদিন অপেক্ষা করবে? আমার মনে হয় 180 দিন অপেক্ষা করবে। 180 দিনের একটা সময়সীমা আছে। এর মধ্যে জুলাই সনদপত্রের ঘোষণা আসতে হবে, গণভোটের অধিকার দিতে হবে, গণভোট মাইনা নিতে হবে। গণভোট মাইনা না নিয়ে আপনারা ওই ঠান্ডার মধ্যে বৈশা একে অপরকে প্রশংসা করবেন, একে অপরের সমালোচনা করবেন। আজকে দেখলাম একজন এমপি সাহেব চিৎকার করে বলতেছে, স্বাধীনতার ঘোষক হিসাবে শহীদ প্রেসিডেন্টের নাম এই সংবিধানে আনতেই হবে, এরকম ঘোষণা চাইতেছে। অর্থাৎ এই সংসদ চলাকালীনই শহীদ জিয়া রহমান প্রেসিডেন্টকে স্বাধীনতার ঘোষক হিসাবে ঘোষণা দিতে হবে। অথচ এই সংবিধানের মধ্যে আছে শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশের স্বাধীনতার ঘোষক। ওইটা কি মুছে ফেলবেন, না ওনার পাশেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নাম লিখবেন? আমরা কিন্তু ওই আগের জায়গায় আছি, 71-এর চেতনা। হ্যাঁ, 71-এর চেতনা আমাদের ভিতরে না এমন ভাবে টকবক করে ওইখান থেকে আর বাইর হইতে পারি না। গত 55 বছর হয়ে গেল ওই একই জায়গায় আছি। ওইখান থেকে বাইর করে আনার জন্যই তো 5ই আগস্ট আসছিল, এই সংস্কার হয়েছিল। কিছুই মানা হইল না, ওই আগের মতোই দেশ চলতেছে। গত 2 দিন ধরে ছাত্র দল এবং ছাত্র শিবিরের ভিতরে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একের পর এক সংঘর্ষ ঘটেই যাচ্ছে। এটা শুরু হয়েছে চট্টগ্রাম সরকারি সিটি কলেজ থেকে, আর এর ঢেউ ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে। আমি বলেছিলাম গত 2 দিন আগে একটি ভিডিওতে যে অল্প 2-3 দিনের ভিতরে সারা দেশের ক্যাম্পাসগুলোতে ছাত্রদল ছাত্র শিবিরের উপরে হামলা করবে এবং একযোগে হামলা করবে। ক্যাম্পাসগুলোতে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে এবং এটার মাধ্যমে ছাত্র শিবিরকে তারা এখান থেকে হটিয়ে নিজেরা ওই ক্যাম্পাস দখলে নেবার একটা পাঁয়তারা শুরু করেছে। এইটা আমি বানিয়ে বলছি না, এর পিছনে লজিক আছে এবং একটা প্রমাণ সহ আমি আপনাদেরকে বলবো। তার আগে এই গ্যাঞ্জামের ভিতরেই ছাত্রদল কিন্তু ছাত্র শিবিরের জন্য বিরাট একটা উপকার করে গেছে। দীর্ঘদিনের বয়ে বেড়ানো একটা কলঙ্কের কালিমা মুছে দিয়েছে। এখন ছাত্র শিবিরের উচিত এর জন্য ছাত্রদলকে ধন্যবাদ দেয়া। অবশ্য ধন্যবাদ তারা দিচ্ছে, কিভাবে দিচ্ছে সেটি আমি আপনাদেরকে দেখাবো। তার আগে ছাত্রদল কি ভালো কাজটা করে দিল শিবিরের জন্য এটা জানার দরকার। এইটাই আগে বলি, তারপরে অন্যগুলো বলি। 1986 সালের দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রী, জাসদ এরা মিলে ছাত্র শিবিরের উপরে একযোগে হামলে পড়ে এবং ওইখানে ছাত্র শিবিরকে তারা এমন মারধর করে, এটা বিরাট ইতিহাস। একটা পর্যায়ে শিবিরের কিছু ছেলেপেলেকে তারা ধারালো অস্ত্র দিয়ে বিভিন্ন জায়গায় কুপিয়ে তাদেরকে জখম করে। এতে কয়েকজনের পায়ের রগ, হাতের রগ ইত্যাদি কেটে যায়। তো মিডিয়ার জগতে প্রচার মাধ্যমে সারা জীবনই বামেদের একক আধিপত্য। এরা ওই শুরু থেকে এই জায়গাটা দখলে নিয়েছে, এখনো স্টিল নাও। এখনো
এই যে কয়দিন আগে দেখলেন না, রাশেদ প্রধান তারেক রহমানকে কুলাঙ্গার বললেন, যদিও আমরা এটা সমর্থন করি না, রাশেদ প্রধানও ক্ষমা চেয়েছে। এর জন্য ছাত্র দলের বা যুব দলের, স্বেচ্ছাসেবক দলের, বিএনপির নেতাকর্মীরা রাশেদ প্রধানের বাড়ির উপরে গিয়ে তার বাড়িতে মব সৃষ্টি করেছে, তার বাড়িতে জুতা নিক্ষেপ করেছে, ঢিল ছুঁড়েছে, তার বাড়ির সামনে পুকুর কেটে দিয়েছে, রাস্তা কেটে দিয়েছে, ইত্যাদি মব সৃষ্টি করেছে। কিন্তু তার চেয়েও দিলীপ রায়, বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি, তিনি তারেক রহমানকে নিয়ে তার চেয়ে কয়েক হাজার গুণ জঘন্যতম কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, যা মানুষের ভাষায় বলা যায় না। দেখেছেন বিএনপি বা তার অঙ্গ সংগঠন এই ব্যাপারে কোন রকম একটা বিবৃতি দিতে, একটা কথা বলতে, এটা বলবে না। কারণ বলার সাথে সাথে মিডিয়াগুলো বিএনপির বিপক্ষে চলে যাবে, সমস্ত মিডিয়াগুলো। কারণ ওই মিডিয়াগুলোতে যারা যেখানে বসে আছে, যারা মূলত বয়ান উৎপাদন করে ইসলামী ভাবাপন্ন লোকদের বিরুদ্ধে, তারাই কিন্তু মূলত ওই দিলীপের সহযোগী। যার কারণে দিলীপের ক্ষেত্রে তারাও নিশ্চুপ, আর বিএনপিকে হয়তো ওইভাবেই একটা ইঙ্গিত দিয়েছে যে চুপ, কোনো কথা বলা যাবে না, রাশেদ প্রধানকে নিয়ে আছো, রাশেদ প্রধানকে নিয়েই থাকো। যাই হোক, ওই সময় কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের ৬ জন নেতাকে হত্যা করা হয়, শহীদ করা হয়। এইটার দায় আবার শিবিরের উপরেই চাপানো হয়, এবং তারা তাদের ওই যে বললাম মিডিয়ার মাধ্যমে প্রচার করে যে শিবির রক কেটে দিয়েছে, মানুষের রক কাটে। এইখান থেকে মূলত এই রক কাটার কাহিনীটা প্রচারিত হয়েছে। আমরাও ছোটবেলায় শিবির পেলেই তাদের কাছে এই প্রশ্ন করতাম, ভাই ছাত্র শিবির রক কাটে কেন? প্রশ্ন মানে তাদেরকে জর্জরিত করতাম। তো তারা মুস্কি হেসে বলতো যে ভাই আপনারা বড় হন, তো ছাত্র যখন আমরা 9-10-এ পড়ি, এরকম আর কি, 8-9-এ পড়ি, বলতো বড় হন, বড় হয়ে একটু পড়ালেখা করবেন, খোঁজ খবর রাখবেন, জানাশোনার চেষ্টা করবেন, তখন এই জবাব নিজের কাছেই পেয়ে যাবেন। আর আপাতত শুধু এতটুকু শুনে রাখেন যে ছাত্র শিবির কোনোদিন কারো পায়ের রক কাটা তো দূরের কথা, কারো উপরে কোপানো এই জাতীয় কাজও ছাত্র শিবির করে না। এগুলো বলতো তারা আমাদেরকে। তো এখন যখন একটু দেখি, চারিদিকে খোঁজ খবর রাখার চেষ্টা করি, বড় হয়ে দেখি যে আসলেই ঘটনা তো অনেকাংশেই সত্য, পুরাপুরি সত্য না হলেও অনেকাংশেই সত্য। আমি বলছি না যে ছাত্র শিবির একেবারে ধোয়া তুলসীর পাতা আল্লাহ ফেরেশতা, তাদের দ্বারাও মাঝে মাঝে ভুল হয়। তবে যে পরিমাণ অপপ্রচার তাদের বিরুদ্ধে চালানো হয়, যে পরিমাণ প্রপাগান্ডা তাদের বিরুদ্ধে চাপানো হয়, যেভাবে তাদেরকে দানব রূপে উপস্থাপন করা হয়, বাস্তবিক অর্থে তারা ঠিক সেই পরিমাণেই ভালো, এটাই বাস্তবতা। তো এই যে দীর্ঘদিন ধরে ছাত্র শিবিরের উপরে এই অপবাদ যে রক কাটে, ইদানিং 12 তারিখের পরে, 12ই ফেব্রুয়ারির পরে এটি আরো জোরে সোরে শুরু করেছিল। তো এই যে এত অপপ্রচার শিবিরের বিরুদ্ধে, এর চূড়ান্ত একটা ফাইসালা টেনে দিলেন, একটা ইতি টেনে দিলেন চট্টগ্রামের এই সরকারি সিটি কলেজের ছাত্রদল ছাত্র শিবিরের ভিতরের এই সংঘর্ষ একটা ইতি টেনে দিয়েছে। এখানে কে ইতি টেনে দিল? ইতি যে ব্যক্তি টেনে দিল তার নাম ওমর ফারুক। তো ছেলেটা একেবারে প্রকাশ্যে কলম, বিশাল বড় কলম হাতে করে ঘুরে বেড়াচ্ছে, এবং সেই একটা কোপ দিয়ে ছাত্র শিবিরের এক কর্মীর পায়ের রক কেটে দিয়েছে, একেবারে গোড়ালি থেকে রক কেটে আলাদা করে ফেলেছে। আপনারা প্রত্যেকেই দেখেছেন, এটি মিডিয়াতে এইটা রক কাটা বলে আসে নাই, প্রত্যেকেই লিখেছে যে গোড়ালি কেটে দিয়েছে, গোড়ালিতে কোপ দিয়েছে, গোড়ালিতে আঘাত করেছে, গোড়ালিতে জখম হয়েছে। ঠিক এই কাজটা যদি শিবির করতো তাহলে কি ডিজাস্টারটা করতে পারে একটু চিন্তা করুন তো। সারা পৃথিবীতে তারা এটা প্রচার করতো যে শিবির এই যে রক কাটে, এই যে রক কাটে। শিবিরও জানে যে তারা এই কাজ করলে পরে তাদেরকে এইভাবে ডিজাস্টার করা হবে, যার কারণে আসলে তারা ওই কাজে যায় না, তাতেই প্রচার করলো যে কোপ মারলো সে ছাত্র শিবির করে। আগে ছাত্রলীগ করতো, এখন জামাত ইসলাম করে, প্রচার করলো। এবং ফারাবি হাফিজের সাথে টকশোতে এসে ছাত্র দলের এক নেতা, ঠিক এটাই তো, ভরাত তো ওখানে একেবারে বললো যে ভাই আপনি এটা কি বলেন, এই যে সে তো ছাত্র দলের যুগ্ম সদস্য সচিব ওমর ফারুক, আপনি সে আওয়ামী লীগ করতো এখন জামাত করে, এই তথ্য কোথায় পেলেন? এইভাবে মানে চোখে মুখে মিশা কথা বলে, মুহূর্তের ভিতরে উল্টায় ফেলে। যাই হোক, এই কাণ্ডটা ঘটানোর পরে এই বড় কলম দিয়ে কুপানোর কারণে এখন কারা রক কাটে এটা তো প্রমাণ হয়ে গেল। বাংলাদেশের মানুষ সোশ্যাল মিডিয়ার কল্যাণেই জেনে গেছে, মেইন মিডিয়া কিন্তু আসে নাই। ভাববেন কেউ লেখে নাই রক কাটে, কেউ না। এবং এখন টিভি তো লেখলো যে এক যুবকের হাতে কিরিস হাতে এক যুবক, কিরিস হাতে এক যুবক, ছাত্রদল নামটা নিতেও তাদের এরকম বুক কাঁপে, লজ্জা লাগে, কারণ একই ঝাঁকের কই তো, এজন্য। তো যাই হোক, তারা সোশ্যাল মিডিয়ার কল্যাণে সারা দেশে ভাইরাল হয়ে গেল যে রক কাটে মূলত এরা, আর দোষ দেয় শিবিরের উপরে। ওই ছেলে, ওই ওমর ফারুক আবার কি বলছে, শিবির আমার উপরে হামলা চালাতে আসছিল, আর তারপরে আমি যখন ধাওয়া করছি ওরা পালায়ে চলে যাচ্ছিল, এটা ফেলে আমি এটা তুলে পুলিশের হাতে দিতে যাচ্ছিলাম, তখন কেউ একজন ছবি তুলে আমাকে এরকম হেনস্থা করার চেষ্টা করছে। এরপরে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একের পর এক ছাত্র দল শিবিরের উপরে হামলা চালাচ্ছে। সর্বশেষ শাহবাগ থানায় আমি যখন এই ভিডিও করছি তার অল্প 15-20 মিনিট আগে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং সাহিত্য সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ দুইজনকে শাহবাগ থানার ভিতরে ঢুকে ছাত্রদল মব সৃষ্টি করে তাকে বেদম প্রহার করেছে, বেদম পিটাইছে। এবং আপনারা লিখে রাখতে পারেন, এটা আগামী 2-3 দিনের ভিতরে বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, ক্যাম্পাসগুলোতে তারা এইভাবে হামলা চালাবে, একের পর এক তারা উপর্যুপরি হামলা চালাবে। কেন চালাবে এই ব্যাপারে তাদের উপর থেকে নির্দেশনা আছে। কারণ 2001 সালে যখন তারা ক্ষমতায় আসলো, 2003-4 সালেও দেশের বিশ্ববিদ্যালয়ে তখনও গ্যাঞ্জাম শুরু হয় নাই ছাত্রদল ছাত্র শিবির। আমার এক বন্ধু ছিল, আমরা সহপাঠী আর কি, একসাথে আমরা ক্লাস করতাম, ও ছাত্রদল করতো। হঠাৎ করে বিশ্ববিদ্যালয়ে মারামারি শুরু হয়ে গেল। তো ওর কাছে আমরা জিজ্ঞাসা করতাম, কি রে বলা নাই কোয়া নাই, হঠাৎ করে এরকম গ্যাঞ্জাম কেন? ক্যাম্পাস তো ভালোই চলছিল।
তো বলতো, দোস্ত কারোর কাছে বলিস না, এগুলো তো আসলে বলা যায় না, এসব দল করতে গেলে পরে এখন তাদের সাথে থাকি, তাই করতে হয়, উপর থেকে প্রচন্ড চাপ, ওর ভাষায় উপর থেকে প্রচন্ড চাপ, এবং আমাদেরকে এইভাবে বলা হচ্ছে যে অমুক জায়গায় অমুক বিশ্ববিদ্যালয়ে কি ছাত্রদল নাই, এইভাবে তাদেরকে প্ররোচিত করা হয় যেন তারা শিবিরের উপরে হামলা চালায়, এবং এই হামলার মাধ্যমেই মূলত তারা তাদের দখলের কাজটি সম্পূর্ণ করে। এবারেও তাই হচ্ছে, হবে, আগামী কয়েকদিনের ভিতরে এই ঘটনাটি ঘটবে সারা বাংলাদেশে। শুরু হয়ে গেছে অলরেডি, রাজশাহীতে শুরু হয়ে গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো শুরু হলোই। ছাত্র দলের সভাপতি রাকিবের কথায় এটির ইঙ্গিত পাওয়া গেছে যে আমরা আর সহ্য করা হবে না, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে এই গুপ্ত যারা এরা যে দখল করে রেখেছে এদের হাত থেকে এরা মুক্ত করতেই হবে। তার মানে বুঝতেই পারছেন, ইঙ্গিত দিয়ে দিয়েছে, সব জায়গায় তারা হামলা চালাবে। পাবনাতে আজকেও হামলা করেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হামলা করেছে, বিভিন্ন জায়গায় অলরেডি হয়েছে, এটা হতেই থাকবে। প্রিয় ভাই বোনেরা, আপনাদের কাছে কি মনে হয়, আসলে কি আমি যেটা বললাম সেটা ঘটবে এরকম মনে করেন? দর্শক, আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং বিস্তারিত আলোচনা আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন, পারলে ভিডিওটা শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ইতিমধ্যে করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।